নমস্কার বন্ধুরা, ভাষা ও সাহিত্য জিজ্ঞাসায় এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় রীতিরাত্মা কাব্যস্য দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আলোচনা করব রীতি শব্দটি কিভাবে সৃষ্টি হয়েছে এবং রীতির প্রকারভেদ আর তাদের নামকরণ প্রসঙ্গে। তাহলে আমরা দেখে নিতে পারি যে রীতি শব্দটি কিভাবে এসেছে। রীতি শব্দটি গমন বা শ্রবণ অর্থে সংস্কৃত ঋধাতুর সঙ্গে করণ বাচ্যে তিন কয়তহস্যিকার মূর্ধন্য তিন বা তি কয়তহস্যিকা, যার রূপ হচ্ছে তয়হস্যিকার তি, এই প্রত্যয় যোগ করে সৃষ্টি হয়েছে। ঋধাতু দুটি রূপ আমরা দেখতে পাই, যার একটি হচ্ছে রিয়তে, রিয়েতে, রিয়ন্ত। তার অর্থ হচ্ছে শ্রবণ বা তরল পদার্থের গড়ানো। দেখুন পড়ে আমি লিখে দিয়েছি। আরেকটি হচ্ছে ঋণাতি, ঋণিত, ঋণন্তি। এর আবার দুটি অর্থ, একটি হচ্ছে যাওয়া, আরেকটি হচ্ছে রেশন বা বৃকশব্দ। আমরা নেকড়ের আওয়াজ বলতে পারি। অলঙ্কারিকরা এই রীতি শব্দটিকে পারিভাষিক অর্থে গ্রহণ করলেন। তাই বলা হয়েছে বিশিষ্টা পদরচনা রীতি। আর অলঙ্কারিক রাজশেখর তিনি তার কাব্যমীমাংসা গ্রন্থে বললেন বচন বিন্যাস ক্রম রীতি। তাহলে সাহিত্যে এই যে বচন বা পদে বিশেষ রূপে সজ্জা, তাকেই আমরা বলব রীতি। এবার আসা যাক রীতির প্রকারভেদ। আমি রীতির প্রকারভেদ এখানে পড়ে দেখিয়েছি। আচার্য বামন তিনি তিন রকম রীতির কথা বলবেন। সাত রেধা বৈদর্ভী গৌরী পাঞ্চালী চেতি, অর্থাৎ তিনি এই তিনটি রীতির কথা বলেছেন বামন, বৈদর্ভী, গৌরী এবং পাঞ্চালী। এবার এই সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। প্রথমে আসা যাক বৈদর্ভী রীতি প্রসঙ্গে। বৈদর্ভী রীতি বেরার বা বিদর্ভ অঞ্চলে প্রচলিত রীতি। মাধুর্য সম্পন্ন, বর্ণযুক্ত, সমাসহীন বা অল্প সমাসযুক্ত সুললিত যে রচনা রীতি, তাকে বলা হবে বৈদর্ভী। ভরতমুনি যে 10টি গুণের কথা বলেছেন, সেই 10টি গুণের সবকটি এই বৈদর্ভী রীতির মধ্যে রয়েছে। সে কারণে বামন এই বৈদর্ভী রীতিকে বললেন সমগ্র গুণা বৈদর্ভী। এখন একটা উদাহরণ দেখা যাক। অন্নদামঙ্গল কাব্যে বলা হয়েছে প্রতিশোকের অতিকানে বিনাইরা নানা ছাড়ে, ভাসে চক্ষু জলের তরঙ্গে, কপালে কঙ্কন মারে, রুধির বহিছে ধারে, কাম অঙ্গে ভস্য রূপে অঙ্গে। আবার আমাদের একালের কবি রবীন্দ্রনাথ তিনি বলছেন এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তপসায়। এই হচ্ছে আমাদের বৈদর্ভী। এই বৈদর্ভী রীতির মধ্যে আমরা মাধুর্য, শুধু তাই নয়, ভরতমুনি যে 10টি গুণের কথা বলেছেন সবগুলিকেই দেখতে পাবো। এবার আসা যাক গৌরী রীতি। প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখি, আলংকারিক মম্মট ভট্ট
এই তিনটি রীতিকে ভিন্ন নাম দিয়েছেন। বৈদর্ভীকে বলছেন উপনাগরিকা, গৌড়ীকে বলছেন পরুষা, আর পাঞ্চালীকে বলছেন কোমলা। তাহলে এবার আমরা গৌড়ী রীতি প্রসঙ্গে আসি। বামন বললেন ওজক কান্তিমতি গৌরিয়া, অর্থাৎ ওজক ও কান্তি গুণ সম্পন্ন, আড়ম্বরপূর্ণ, সমাসবহুল শব্দবিন্যাস রীতিকে গৌড়ী রীতি বলা হয়। বাংলাদেশে গৌড় অঞ্চলে এই রীতির প্রচলন আছে বলে এই রীতির নাম হয়েছে গৌড়ী রীতি। একটা উদাহরণে আসি। বিদ্যাসুন্দর কাব্যে বলা হচ্ছে, রাজা কহে শুনরে কোটাল, নিমখারাম বেকা, আজি বাঁচাইবে কেটা, দেখি করিব যে হাল। সংস্কৃত সাহিত্যে আর সীতার বনবাস, হর্ষচরিত প্রভৃতি গ্রন্থে এই গৌড়ী রীতি বহুল ব্যবহার আছে। আবার বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ এই গৌড়ী রীতি প্রচুর প্রয়োগ করেছেন তাদের লেখার মধ্যে। তাহলে গৌড়ী রীতিটি কেমন হবে? গৌড়ী রীতিটি হবে ১. নানা প্রকার সমাসযুক্ত, ২. মহাপ্রাণ অক্ষর সমন্বিত, ৩. অনুপ্রাস অলঙ্কারের প্রাধান্য বিশিষ্ট, এবং ৪. পরিমিত বাক্য সমন্বিত। এই হবে গৌড়ী রীতি। এবার আমরা দেখে নিতে পারি পাঞ্চালী রীতি বলতে কি বুঝব। পাঞ্চালী রীতি হচ্ছে ৫ বা ৬ শব্দের সমাসযুক্ত, মাধুর্য সৌকুমার্য ওজক কান্তি গুণ সম্পন্ন রচনা রীতি। আচার্য বামন তিনি বললেন মাধুর্য সৌকুমার্য পপন্না পাঞ্চালী। দুর্গাশঙ্কর মুখোপাধ্যায় বিশ্বনাথ কবিরাজের একটি শ্লোকের সুন্দর বাংলা অনুবাদ করেছেন। তিনি বলছেন, বসন্তকালে প্রকাশিত মাধবীলতার মধু সম্পদে সম্যক বর্ধিত বুদ্ধি, প্রাণ উন্মাদী ধ্বনি সংযুক্তা, মনোহরা ভ্রমর, পুনঃ পুনঃ অব্যক্ত অক্ষরে গান গাইতেছে। এবার চণ্ডীমঙ্গল থেকে একটি বলছি, কোকিল রে কত ডাকো সুললিতরা, মধুস্বরে দিবনিশ, উগারহ নিত্য বিষ, বিরোহী জনের পড়ে গা। পাঞ্চাল অঞ্চলে এই রীতি প্রচলিত ছিল বলে এই রীতির নাম হয়েছে পাঞ্চাল। রুদ্রক তিনি আরেকটি রীতির কথা বললেন, যেটি হচ্ছে লাঠিয়া বা লাঠি। এই লাঠি রীতি হচ্ছে সুকুমার গুণ সম্পন্ন, শিথিল ও কোমল পদযুক্ত, অথচ লালিত্যময় শব্দবিন্যাস যুক্ত রচনা রীতি। বৈষ্ণব কবি জ্ঞানদাস তার আক্ষেপানুরাগের একটি পদে এই রীতির সুন্দর প্রয়োগ ঘটিয়েছেন। তিনি বলছেন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমিয়া সাগরে স্নান করিতে সকলই গরল ফেল। এছাড়া আরো ৩টি রীতি আমরা পাই। ভোজরাজ তিনি ২টি রীতির কথা বলছেন, অবন্তিকা এবং মাগধী। অবন্তিকা রীতি হচ্ছে পাঞ্চালী ও বৈদর্ভী রীতির অন্তরালবর্তী রীতি, আর মাগধী হল খণ্ড রীতি, অর্থাৎ খণ্ড রীতিকে আমরা বলবো মাগধী। আর রাজশেখর যে রীতিটির কথা বলেন সেটি হচ্ছে মৈথিলী। এটি মিথিলা অঞ্চলে প্রচলিত একটি রীতি। তাহলে এ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে অঞ্চলের নামেই, অর্থাৎ যেখানে প্রচলিত ছিল সেই অঞ্চলের নামেই রীতিগুলোর নামকরণ হয়েছে।
বামনাচার্য যখন বলছেন রীতিরাত্মা কাব্যস্য, তাহলে আমরা বলতে পারি যে কোনো রীতি কাব্যের আত্মা হতে পারে। আবার তিনিই বলছেন যে বৈদর্ভী রীতি হচ্ছে সর্বগুণে গুণান্বিতা। কিন্তু কথা হচ্ছে এই যে অঞ্চলের নামে যদি রীতির নামকরণ করা হয় তাহলে তো রীতির সংখ্যা অসংখ্য হবে। আবার এটা কি ঠিক বিদর্ভ বলুন, পাঞ্চাল বলুন, গৌড় বলুন, এই সমস্ত অঞ্চলের অলঙ্কারিকেরা, কবি সাহিত্যিকেরা, তারা সবাই একই রীতিতে কাব্য রচনা করবেন, এটা কি মেনে নেওয়া যায়? বোধ হয় না। সে কারণে কুন্তক এই রীতি কথাটিকে মানলেন না, তিনি রীতির বদলে মার্গ কথাটিকে ব্যবহার করলেন। তিনি আরো বললেন যে রচনাটি কেমন হবে সে কিন্তু কবির প্রতিভার উপর নির্ভর করছে, এটা তার স্বকীয়তা, তার নিজস্বতা। একেই তিনি বললেন কবি স্বভাব ভেদ। এটি নির্ভর করছে কবির শক্তি, সামর্থ্য, বুৎপত্তি, তার অনুশীলন প্রভৃতির উপরে। এই কবি স্বভাব ভেদ তিন প্রকারের: সুকুমার, বিচিত্র এবং মধ্যম বা মিশ্র। সুকুমার মার্গে আমরা সৌকুমার্য ও মাধুর্য গুণের প্রকাশ দেখব, আর বিচিত্র মার্গে বৈদগ্ধ্য গুণের প্রকাশ। সুকুমার আর বিচিত্র মিলে সৃষ্টি হয়েছে মধ্যম বা মিশ্র মার্গ। কুন্তক এবং বামনের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। এরা দুজনে রীতির সঙ্গে গুণের সম্পর্ককে স্বীকার করলেন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, বামন তার রীতিকে আঞ্চলিকতা দোষে দুষ্ট করে ফেলেছেন, কিন্তু কুন্তক আঞ্চলিকতা দোষ মুক্ত করে সেখানে কবি প্রতিভার কথা বললেন, তার নিজস্বতা, তার স্বকীয়তার উপর জোর দিলেন। কুন্তকের এই যে মার্গ বলুন, পন্থা বলুন, রীতি যাই বলুন না কেন, এটি কিন্তু কাব্যের অন্তরঙ্গ বিষয়। এটি অনুশীলন সাপেক্ষ। এর দ্বারা কবি নিজস্বতা বা স্বকীয়তা প্রকাশ পায়। কুন্তকের এই মার্গকে আমরা যদি বিদ্যায়তনিক পাণ্ডিত্য বলি তাহলে ভুল হবে। কেননা স্বয়ং রবীন্দ্রনাথেরও তো তা ছিল না, অথচ রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ। আবার কুন্তক একথা বললেন যে পাঠকের মনে আনন্দর সৃষ্টি যদি রীতির উদ্দেশ্য হয় তাহলে রীতির সঙ্গে রসের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাহলে বন্ধুরা, রীতির উদ্ভব কিভাবে হয়েছে আর রীতির প্রকারভেদ এবং তাদের নামকরণ, এ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে আরো বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন।